আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম। আজকে আমি আমার কথা বলবো আমার এইম লাইফ, আমার লক্ষ্য, আমার ড্রিম, আমার ফিউচার পরিকল্পনা কি, আমার লক্ষ্য কি। কারণ মানুষ বাঁচেই মূলত স্বপ্ন নেই, যে প্রত্যেকের জীবনে একটা স্বপ্ন থাকে, এইম থাকে, লক্ষ্য থাকে, যে আমি আগামী 5 বছর বা ফিউচারে আমি এইটা করবো ওইটা করবো। কারণ লক্ষ্যহীন পথ চলা কিন্তু কখনো গন্তব্যে পৌঁছায় না। এই জন্য সবাইকে স্বপ্ন দেখতে হবে। কারণ পৃথিবীতে বেঁচেই আছি আমার মূলত স্বপ্ন নেই। কারণ কি বেঁচে আছে হচ্ছে এইটা আমি ফিউচার এটা করবো বা ওইটা করবো, বাবা মাকে হ্যাপি রাখবো, বা আমি একটা সুন্দর একটা সংসার করবো। কেউ বলে যে আমি ভালো ইবাদত করে আল্লাহ সন্তুষ্টি জ্ঞাপন করে আমি আগামীতে জান্নাতে প্রবেশ করবো, ঠিক এরকম না। তো প্রত্যেকের জীবনের লক্ষ্য শুনছেন, বা আমাদের স্কুল জীবনে যখন আমাদের এইম লাইফ লিখতে বলা হতো, সবাই লিখতো যে আমি ডক্টর হবো, ইঞ্জিনিয়ার হবো, বা ব্যবসায়িক হবো, বা এরকম হবো। তো অনেক কিছু বলতো, কিন্তু আমি তো তখন ফাঁকিবাজ, আমি তো কোনো কিছু লিখতে পারতাম না, কোনো কিছু জানতাম না। তো এই জন্য আমি লিখিনি। আর তখন আমি বুঝতাম না আসলে আমার আমি এখন কোথায় আছি, আমি আগামীতে কোথায় যাবো, বা এরকম কোনো গাইড করার কোনো ইয়ে ছিল না যে আমাকে কেউ গাইড করবে এরকম। তো এখন আমি নিজে যখন একদম স্বয়ং সম্পূর্ণ একটা স্টাবলস, এখনো হয়নি ওইরকমটা, তো এরকম যে একটা মেসিউর ছেলে হচ্ছে বা বাইরে চলাফেরা করতেছে, তখন আমি যতটুকু বুঝতেছি বা জানতেছি, বা বর্তমান আমার এইম লাইফ সম্পূর্ণ সবার থেকে একটু আলাদা। সবার স্বপ্ন থাকে যে ডক্টর, ইঞ্জিনিয়ার হবো, বা বিসিএস ক্যাডার হবো, বা আদার্স অন্য কিছু, বা উদ্যোক্তা, বা হচ্ছে অনেক কিছু কৃষি কাজ করবে। মানে সবার স্বপ্নই, উদ্দেশ্য সবগুলোই ভালো, দেশের জন্য যদি কাজ করে সবগুলোই ভালো। তবে আমার একটু এইমটা একটু আলাদা, লক্ষ্যটা একটু আলাদা। কারণ আমি এমন একটি আমি আমি আমার নিজের কখনোই স্বার্থে কোনো ভাবি না। কারণ আমি আমার নিজের কেরিয়ারের গ্রোথ বাড়াবো, বা এটা আমি ফিউচার করবো, এটা এরকম আমার মনে হয় না। যে আমি যেন যেটা কাজ করবো, আমি যেন পুরো দেশ নিয়ে কাজ করতে পারি, পুরো দেশের মানুষকে ব্যাকআপ দিতে পারি, পুরো দেশের মানুষকে এই সেবাটা দিতে পারি, এরকম। তাই আমি চাই জীবনে আমি এমন কিছু করতে চাই যেন বাংলাদেশ থেকে অন্যায়, দুর্নীতি, অবিচার, বা এটা ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে পারি, এবং বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা, কর্মস্থান সব কিছু যেন আমি বাড়াতে পারি, এবং বাংলাদেশের যেন প্রাপ্তবয়স্ক যুবকদের যেন বিয়ে শাদী হয়। এটা আমি করবো যে 18+ হলেই ছেলে মেয়েদের বিয়ে শেষ। কারণ এই বর্তমান প্রজন্ম আমি তো দেখতেছি, সে জামানায় এত পরিমাণে জিনা, ব্যভিচার। এখন তা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম, বা আদার্স জাহাঙ্গীরনগর, জগন্নাথ, বা এগুলো আমি বিভিন্ন যেগুলো জিয়া উদ্যানে এগুলো দেখতেছি, যে না, তারা সবাই চায় যে আগে কেরিয়ার পরে ওগুলো ফিউচার। তো এই জন্য আমি চাচ্ছি যে আমার আসন হবে, বা আমাদের নওগাঁ থেকে, আমার যেহেতু বাসা নওগাঁ, আমি নওগাঁ থেকে এটা ভূমিটা স্থাপন করার চেষ্টা করবো, এবং পুরো বাংলাদেশ যেন সহায়তা দিতে পারি। যে আমি এমন একটি বাংলাদেশ চাই যেখানে বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা এগুলো থাকবে অ্যাভেলেবল, এবং হচ্ছে উন্নত মানের শিক্ষা, চিকিৎসা, যেগুলো কোনো বেকারত্ব যেন না থাকে। বাংলাদেশে যেন কর্মস্থানের ব্যবস্থা করতে পারি, আর যাদের বাংলাদেশে কর্মস্থানের ব্যবস্থা করতে পারবো না, তারা যাতে বাইরের দেশে পাঠাইতে পারি। কারণ আমার মূল লক্ষ্য থাকবে, টার্গেট থাকবে যে 16 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা দেবে, এবং 18 বছর মধ্যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, বা স্কিল অর্জন করবে। আমার লক্ষ্য, আমি কখনোই একটা স্টুডেন্টকে এক গাদা বই চেপে দিব না, বা একটা বাচ্চা স্টুডেন্ট থেকে ক্লাস এখন প্রাইমারি থেকে শুরু করে তাকে অনার্স, মাস্টার্স, ক্যাডার পর্যন্ত তাকে এক গাদা বই চেপে দেবো না, যে তুই এটা জোর করে পড়তে হবে, তোকে ক্যাডার হতে হবে, তোকে এমবিবিএস ডক্টর হতে হবে। তো এটা আমি কখনোই বলবো না। তার জীবনের এইম লাইফটা শুনবো আমি। তার যখন এসএসসি পরীক্ষা দিবে, যখন তার 16 বছর হবে, তখন আমি বলবো যে তোর উদ্দেশ্য কি, তুই কী করতে চাস, বা তুই দেশে থাকতে চাস, না বাইরে দেশে থাকতে চাস, না উদ্যোক্তা হতে চাস, এরকম আগে শুনতে হবে। শোনার পর, কারণ বাংলাদেশে শুধু পড়াশোনা করে এরকম কোনো লাভ নেই, একটা বই চাপে দিয়ে কোনো লাভ নেই। কারণ বাংলাদেশে লক্ষ লক্ষ গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, যারা এখন পর্যন্ত 20তম গ্রেডে, 16তম গ্রেডে, 15তম গ্রেডে, 18তম গ্রেডে লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে, কিন্তু আসলে শিক্ষিত বেকারের কিন্তু অভাব নেই। এই জন্য আমি চাই না যে বাংলাদেশে কোনো বেকারত্ব থাকুক বা এরকম। কারণ বাংলাদেশ বেকারত্ব থাকলে দেখবে যে চোর, ডাকাত, মাদক এবং ছিনতাইকারী, এবং হচ্ছে নির্যাতনকারী, এসব অনেক কিছু, বা ধর্ষক বের হবে। তো তাই আমি চাই যে বাংলাদেশের মধ্যে কোনো যেন বেকার একটা পুরুষ না থাকে, যে এরকম আমার এই যে ভিডিওটা দেখবে, এরকম ভিডিও দেখার মতো যেন সময় না পায়, এরকমটা আমি বলবো। তো এইরকম আমার মূল উদ্দেশ্য। কারণ এসএসসি পরে তাকে যে ডক্টর হবে, তাকে এইচএসসি দেওয়ার পর বা এমবিবিএস করবে, বা হচ্ছে বুয়েট বা রুয়েটে, বা এরকম করে উন্নত মানের শিক্ষা, চিকিৎসা এগুলো নিয়ে গবেষণা করবে, এবং বাংলাদেশেও থাকবে ডক্টর, এবং বাইরের দেশেও তারা যদি চায় যে আমি বাইরের দেশে ডিগ্রি নিয়ে বাইরের দেশে সেটেল হবো, বাইরের দেশেও যাইতে পারে, যার যেটা এইম। তো এরকমটা আমি চাইবো যে প্রত্যেকেই, এবং যারা এত পড়াশোনা ভালোবাসে না, তাদের আমি বলবো যে 16 বছর পর 18 বছর পর্যন্ত 2 বছর স্কিল অর্জন কর, যে হচ্ছে তো প্লান্টিং বল, বা হচ্ছে ইলেকট্রিশিয়ান, বা হচ্ছে আইটি সেক্টর, বা নার্স, বা আদার্স অন্যান্য যেগুলো আছে, ড্রাইভিং বা কম্পিউটার শেখা, এগুলো শেখার পর বাইরের দেশে, এইদিকে যেন বাংলাদেশের 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে পারে। তো তখন বাইরের দেশে যেন কাজটা অ্যাভেলেবল হয়ে যায়। কারণ আমাদের বাংলাদেশ, এত বড় বাংলাদেশ হওয়ার পরও বাংলাদেশের কর্মস্থানের প্রচুর অভাব। আর বাংলাদেশের মানে হাতে করি শিক্ষা বা কারিগরি শিক্ষা, এটার প্রচুর অভাব। মানে শুধু সার্টিফিকেট অর্জন কর, বা ওইটা দিয়ে পরীক্ষা, এটা দিয়ে এটা, কিন্তু আমি চাই না। কারণ সিঙ্গাপুরের মতো একটা দেশ, আমাদের নওগাঁ জেলার চেয়ে কিন্তু আয়তন কম, কিন্তু ওই দেশের মধ্যে দেখেন আমাদের বাংলাদেশ থেকে
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হচ্ছে, আবার আমাদের বাংলাদেশ থেকে উন্নত মান পড়াশোনার জন্য কর্মস্থানের জন্য কোথায় যাচ্ছে হচ্ছে সিঙ্গাপুর যেতে হচ্ছে। তো সব মিলায় দেখতেছি যে আমাদের বাংলাদেশ কিন্তু তাহলে আরও 63 জেলা মিলে তাহলে আমাদের বাংলাদেশ কত বড়, কিন্তু আমাদের বাংলাদেশে অন্যায় দুর্নীতি, হ্যাঁ জুলুম অত্যাচার, শুধু এই রাস্তায় আন্দোলন এবং সংসদে শুধু নিজের তেলবাজ বা হচ্ছে নিজের কিভাবে কি ব্যাংক ডাকাতি করবে, কিভাবে খিলাপি করবে, এসব শুধু আমাদের মূল্য। কিন্তু না, আমরা চাই যে সিঙ্গাপুরের মতো জিরো টলারেন্স দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এবং আইন যেটা থাকবে, বাংলাদেশেও আইন আছে কিন্তু আইনের কিন্তু প্রয়োগ নেই। তো আমি চাই যে আমি বাংলাদেশের যে সংবিধানে যে আইনটি যোগ করা হবে সেই আইনটি যেন একবারে কার্যকর হয় এবং মানুষ যেন সেটি করতে পারে এবং আইনটি যেন কাজ করে। যেমন আমি বাংলাদেশে একটা মানে ক্লিন একটা সিটি থাকবে এবং অন্যতম একটা মেগা সিটিতে যেন পরিণত করতে পারি, এবং আমাদের মা বোনেরা যেন রাস্তাঘাটে নিরাপদভাবে চলাফেরা করতে পারে, স্টুডেন্টরা যেন বা ছেলেমেয়েরা যেন নিরাপদভাবে স্কুল প্রতিষ্ঠানে যেতে পারে, কোনো শিক্ষকের দ্বারা কোনো স্টুডেন্টের দ্বারা কেউ যেন নির্যাতিত না হয় বা কোনো এসব জেনা ব্যবস্থা যেন না থাকে। কারণ আমি তো চাইবো যে আমার টার্গেটই হচ্ছে 18 পর তাদেরকে বিয়ে দেওয়া এবং তাদেরকে 18-র মধ্যে তাকে কর্মস্থানেরও ব্যবস্থা করে দেয়। কারণ একটা বিয়ে দিলে একটা মানুষের বিবেকবোধ খুলে যায়, তখন সে একটা লাইফে ভালো কিছু করতে হবে বা বিবে বাচ্চাকে বা বাবা মাকে সাপোর্ট করতে হবে, এটা সে জানবে এরকম। কিন্তু আমাদের যৌবনই শুরু হয় 16 থেকে 18 আর বিয়ে হয় 36-35-এ, তখন তার কি থাকবে বলেন? তার তো জীবনও শেষ, যৌবনও শেষ, ফিউচার প্ল্যানও শেষ, দেশের জন্য কিছু করতে পারলাম না, নিজের জন্য কিছু করতে পারলাম না। তো এটা এমনটা আমরা শিক্ষা চিকিৎসা চাই না। আমি আগামীতে এমন একটি বাংলাদেশ চাই যেখানে একটা সমাজে তো আমাদের দেশে বিভিন্ন ধর্মান্ধে বসবাস করে, কিন্তু যে যার ধর্ম সে ধর্মকে পালন করবে এবং হচ্ছে মুসলিম ভাই নামাজ পড়বে, অন্য হলে যার যেটা ধর্ম সেটা পালন করবে। এটা কারণ ধর্ম চর্চা করলে কোনো ধর্মই বলে না যে সে খারাপ কাজ করবে এটা করো। প্রত্যেকটা ধর্ম যদি চর্চা করে তাহলে তার ভিতরে মূল্যবোধটা থাকবে, তার ভিতরে শালীনতা আসবে। আর আমাদের শিষ্টাচার কালচার এমন হবে যে বাইরের দেশে কান্ট্রি যেন এসে আমাদের দেশে ভ্রমণ করতে যায়, যে আসলে বাংলাদেশ নামে একটা দেশ আছে, ওখানে তার মানে এত সুন্দর তাদের চলাফেরা, ঐক্যবদ্ধ সমাজ বা তাদের আন্তরিকতা দেখে তারা যারা মুগ্ধ হয় যায় আমাদের দেশের থেকে যেন শিখে। কিন্তু আমরা বাইরের দেশে দেখি যে বাইরের দেশে এত উন্নত মানের চিকিৎসা, শিক্ষা চিকিৎসা, উন্নয়নশীল রাষ্ট্র, রাস্তাঘাট সব কিছু এরকম। কিন্তু আমি চাই যে বাইরের দেশে ভ্রমণার্থী বা লোকজন যেন আমাদের কালচার দেখে আমাদেরকে শিখে। আর আমি আগামীতে এমন একটি বাংলাদেশ চাই যেখানে চোর ডাকাত ছিনতাইকারী বা হচ্ছে দুর্নীতিবাজ এমনটা প্রশ্রয় দেওয়াই যাবে না, এবং যে যেখান থেকে আছে প্রতিবাদ করবে এবং সবাই সবাইকে প্রতিবাদ করতে পারবে, শাসন করতে পারবে। কারণ আমার এখানে যদি একটা টাকার ব্যাগ উপর থাকে, কেউ যেন এখানে একদিন থাকার পরে যেন কেউ যেন এটা না রাখে বা এটা সংরক্ষণ জায়গায় রাখে, এবং এটি যেন সবাইকে তার যার এটা ব্যাগ তাকে যেন পৌঁছে দিতে পারে। এখানে একটা সোনার যদি ব্যাগের উপরে থাকে বা সোনার একটা বাকিলে পরে থাকে, সেটাও যেন তার 1 মাস পরে হলেও যেন যে যার এটা সে যেন পায়, এরকমটা আমরা চাই। এবং আমরা যারা নামাজগুলোকে করি বা যেগুলো করি, যেন একটা বাজার যেন দোকান খুলিয়ে রেখে যেন নামাজে যাইতে পারি, আবার এসে যেন আবার ব্যবসা করতে পারি, এরকম একটা বাংলাদেশ চাই। সংসদে আমি এই আইনটাও জারি করতে চাই, সে যে ধর্মেরই হোক, যে বর্মেনেরই হোক, বা যে ছেলেই হোক বা মেয়ে হোক বা আমার সন্তান হোক বা অন্য সন্তান হোক, সে যে বিপদেই পড়ুক তাকে উদ্ধার করা, তাকে সাপোর্ট করা, তাকে আর্থিকভাবে হোক বা যেভাবে হোক তাকে সাহায্য করা। এবং সে যে ছেলেই হোক, সে অপরাধ যদি করে, সমাজে যদি অপরাধ বা অশ্লীলতা কিছু করে, সে যেন প্রতিবাদ করতে পারে, নিজের সন্তানের মতো যেন শাসন করতে পারে। সে যদি এরকম একটা আইন সংসদে আইন পাশ করার চেষ্টা করবো, যাতে কোনো অপরাধ যেন বাংলাদেশের মাটিতে যেন ঠাঁই না পায়, এবং বাংলাদেশের আন্তরিকতা, ভালোবাসা, ঐক্যবদ্ধতা যেন বাইরের দেশের কান্ট্রিরা লোকজন এসে যেন আমাদের দেশকে ফলো করে এবং দেশকে আমাদের দেশের মতো যেন হইতে চায়, এরকমটা। কারণ আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশ থেকে মনে হয় বাইরের দেশে শুধু ভ্রমণ করতে যাই, কিন্তু বাইরের দেশ থেকে মনে হয় বাংলাদেশে আসে না। এটা ভুল কথা, কারণ আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে কোথায়? কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, এগুলোতে আসে বাইরের দেশে। এবং আমাদের সম্পর বিহার, নওগাঁ সম্পর বিহার, এখান থেকে চীন, জাপান, রাশিয়া সব জায়গা থেকে আসে, ফ্রান্স সব জায়গায় থেকে আসে। কিন্তু আমাদের বাংলাদেশে এসে ভ্রমণার্থীরাও নিরাপদ না, কারণ এয়ারপোর্ট থেকে বের হলে রিক্সা নিলেও দেখবেন যে যদি 50 টাকা ভাড়া হয়, বিদেশি আছে, তার মানে বেশি চাইলে তো পাওয়া যাবে, এরকম। এটাই সুযোগ তো বারবার আসে না, তখন চাইলে 500 টাকা, 1000 টাকা। ওখান থেকে একটা হোটেল উঠলে হোটেলে কি মানে বিদেশি আসছে, তার মানে কি এখানে যদি হোটেল ফি থাকে 600 টাকা নাইট, তাহলে ওখান থেকে নিতে হবে 6000 টাকা, ঠিক এরকম না। আবার যদি এখানে দর্শন করবে, তো ওখানে যদি একটা সিট ভাড়া বা খাবার দাবার সব কিছুর দাম কিন্তু অ্যাভেলেবেল বেশি নেওয়া হয়। এমনকি তারা যদি একটা ভ্রমণার্থীরা ভিডিও করে বা ছবি উঠায়, তো তাদের ফোনটাও নিরাপদ না, ছিনতাইকাররা ওখান থেকে চুরি করে। তাহলে এটা কি মান সম্মান কি আমার থাকলো? আমাদের রাস্তাঘাট চলাফেরাতে তাদের দেশে তো একবার পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, আর আমাদের দেশে এসে তারা নিজের গ্লোভস পরে আর কি করে দেশ পরিষ্কার মানে কাজে লাগে, এরকমটা। আর আমরা কতটা নোংরা, তাহলে কি তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তারা কি সাদা এই জন্য তারা মন সাদা পরিষ্কার না?
আমাদের মতো কালো মানুষদের মনও পরিষ্কার, যদি আমাদের অন্তর থেকে যদি আমরা ফিল করি যে এটা আমাদের বাড়িঘর যেরকমটা আমরা ইয়ে করি না, পরিষ্কার করি না, আমাদের রুম পরিষ্কার, ঠিক এরকমটা আমাদের দেশটাও আমাদের রুমের মতো মনে করতে হবে, আমাদের বাসার মতো মনে করতে হবে, তাহলে আমাদের দেশ পরিবর্তন করা সম্ভব। আর আমাদের এই যে ভ্রমণার্থীরা, তাদেরকে নিরাপদ কি দিব, তাদেরকে আরো অত্যাচার করি, তাদের উপর জুলুম করি বা তাদের উপর আমরা চিন্তাই করি, কিন্তু আমরা চেষ্টা করব যে আর কত কম খরচে তাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়া যায় এরকম। সাপোজ আমার বাসায় অতিথি, আপনি অতিথি আমার বাসায় আসলেন, এখন আমি চাইবো যে আমি আলুর ভর্তা খাইলেও, আমি ডাল ভাত খাইলেও, সাদা ভাত ডাল ভাত খাইলেও আমি চেষ্টা করবো যে আমার আত্মীয় স্বজনকে আমি ভালো কিছু খাইতে পারি, কারণ ওরা তো প্রতিদিন আসে না, একদিন আসবে এবং আমার নাম করবে, ঠিক এরকমটা। বাইরের দেশেও যারা আমাদের দেশে ভ্রমণ আসবে তাদেরকে আমরা যেন সুন্দরভাবে শিক্ষা, বলেন শিক্ষাও বলেন, কারণ অসুস্থ হতে পারে, শিক্ষা চিকিৎসা বলেন বা উন্নত মানের এই যে ব্যাকআপটাও জানে দিতে পারি, যে একটা ভ্রমণার্থীর যে ব্যাকআপটা বা সার্ভিস দিতে পারি, এরকমটা। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত এইম লাইফ, বা এটা আমার জীবনের ফিউচার প্ল্যান, বা হচ্ছে এটাই আমার লক্ষ্য। কিন্তু ভিডিওটি আরও বলতে গেলে অনেক কিছু বলা যাবে, কিন্তু এত লম্বা করতে চাই না, অনেক ভিডিওটা লম্বা হয়েছে, যে আপনি চাই না যে আপনাদের সময় নষ্ট হোক বা এরকমটা, কারণ আমরা চাই যে আপনার কেরিয়ারে ভালো কিছু করেন, স্কিল অর্জন করেন, শুধু সার্টিফিকেট মুখে না হয়, যার যেটা স্বপ্ন, যার যেটা লক্ষ্য সেটা করেন। আর ইনশাল্লাহ আমরা চাইবো যে আমার নিজের মা কে অন্যর মাকে মা বলবো, নিজের বোনকে অন্যর বোনের মতো বলবো, কিন্তু তাহলে সবাই যদি নিজের মা বোনের মতো সম্মান করি, তাহলে সমাজে হবে কি, তাহলে বউ হবে কি, বউ হবে একজন যার সামর্থ্য আছে। এইরকম বলতো তো আপনাকে আমি করবো না, এই যে 35 বছর তো বিয়ে দেবো না, যে আপনি পরে বিয়ে করবেন বা জিনা করবেন, এরকম তো এখন অপশন নেই। আপনার হচ্ছে আমি তো 18 বছর পরে তো আপনাদেরকে বিয়ের ব্যবস্থা করতেছি, তাহলে আপনি এটা কেন ভাববেন এরকমটা? তো সবার জীবনে একটা করে জীবন সঙ্গিনী থাকবে, তো তাই তখন সবার নারীর প্রতি সম্মান আসবে, পুরুষদের প্রতি সম্মান আসবে, শ্রদ্ধা আসবে, ভালোবাসা আসবে, সহানুভূতিতে আসবে, সব কিছুই আসবে। তো এটি আমি আমার আগামীতে বাংলাদেশে দেখতে চাই, যেন জানি না কতটুকু স্বপ্ন পূরণ করতে পারবো, তবে আগে আমার নিজেকে কিছু করতে হবে। আমি নিজে যদি কিছু না করতে পারি, তাহলে আমি যদি এই বেকার অবস্থায় বা এখন স্টুডেন্ট অবস্থায় থাকি, পরিকল্পনা করি, তাহলে এটা কখনোই বাস্তবায়িত হবে না, বা আমি ফিউচারে এটা মানে প্রয়োগ করতে পারবো না। তো এইটাই, তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।